এই নোয়াখালীতেও যদি কেউ মিনিমাম 2 একর জায়গা দান না করুক, অন্তত যদি স্বল্প মূল্যে না হোক, অন্তত প্রকৃত মূল্যেও যদি বিক্রি করে এই হাসপাতালের জন্য, তারপরেও আমরা চেষ্টা করব অন্তত সারা বাংলাদেশের মধ্যে। পাবনা সারা বাংলাদেশের জন্য বিখ্যাত, পাবনা এক নামে চিনে, পাবনা মানসিক হাসপাতাল, এটা বাংলাদেশের আর অন্য কোথাও নেই। এই জন্য পাবনা বলতে সারা বাংলাদেশ চিনে। তো এরকম নোয়াখালীকেও আমরা চিন্তা করি যে নোয়াখালী বলতে সারা বাংলাদেশ চিনবে, শুধুমাত্র বেয়ারিশ হাসপাতালের কারণে, যেটা সারা বাংলাদেশে কোথাও নেই। তো পাশাপাশি যদি সম্ভব হয় আপনারা এই ভিডিও শেয়ার করে সবার নজরে নিয়ে আসতেও পারেন। দর্শক, আমার পাশে যে মানুষটিকে দেখছেন তার নাম মানবিক শওকত। এই মানবিক শওকত কেন এই মানব সেবা করেন সেই নেপথ্যের গল্পই আজকে আপনাদের মাঝে তুলে ধরব। কিন্তু তিনি কে, কি তার পরিচয়, কোথায় তার বাড়ি, আমরা আজকে এই ভিডিওতে সব বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। মূলত আমরা তার সাথে একান্ত আলাপচারিতায় যেটি জেনেছি, তার একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, তিনি নোয়াখালী সহ সারা দেশের যে কোনো একটি স্থানে একটি বেওয়ারিশ হাসপাতাল করতে চান এবং এই হাসপাতাল করার উদ্দেশ্য নিয়ে তিনি এগিয়ে চলেছেন। এবং কিন্তু বাংলাদেশে একটা বেওয়ারিশ হাসপাতাল নাই, যেটা এখনো পর্যন্ত কোনো জায়গায় না, যে রাস্তাঘাটে ড্রেনে ডাস্টবিনে, ঢাকা, চট্টগ্রাম, অন্যান্য বিভাগীয় শহরগুলোতে ড্রেনে ডাস্টবিনের পাশে যারা পড়ে পচতেছে তাদেরকে নিয়ে যে এক জায়গায় নিয়ে চিকিৎসা করাবে, এরকম কোনো জায়গা এখনো পর্যন্ত তৈরি হয় নাই। এরা রোদে বৃষ্টিতে ভিজে আস্তে আস্তে করে আমাদেরকে অভিশাপ দিয়ে এরা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাদের জন্য বাংলাদেশে কোথাও এরকম স্থাপনা এখনো তৈরি হয় নাই। এই বিষয়টাকে উপলব্ধি করে আমরা চিন্তা করছি যে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন তাদের জন্য একটা হাসপাতাল আমরা ইনশাল্লাহ করবো, হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র। আমরা জায়গা দেখতেছি ইনশাল্লাহ, তবে এখনো পর্যন্ত আমরা জায়গা সিলেকশনে চূড়ান্ত সিলেকশন করতে পারি নাই। তাতে অন্তত এই একটি বেওয়ারিশ হাসপাতাল, এটা হয় ঢাকা কিংবা চট্টগ্রাম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আমরা তারপরেও চেষ্টা করি এবং আশাবাদী এটা নোয়াখালীতে হোক এবং নোয়াখালীর এই প্রচার প্রসার সুনাম যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং এই অন্য কোনো জেলার মানুষ যেটা পারে নাই এটা যাতে নোয়াখালীর মানুষ দেখাতে পারে, এই জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান। অন্তত আপনারা দান না করতে পারলেও যাতে স্বল্প মূল্যে অন্তত 2 একর জমি ওয়াকফ করে দিতে পারেন এই বেওয়ারিশ হাসপাতালের জন্য। এটা অনেক বড় একটি কাজ এবং এই কাজের সাথে আশা করি রথী মহারথী যারা রয়েছেন কিংবা সাধারণ জনগণ কিংবা বিত্তবান কিংবা মানবিক ভাই বোন দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন, সবার প্রতি বিনম্র আহ্বান, আপনারা এই বিষয়টাকে মাথায় রেখে একটু চিন্তা করবেন। কারণ আমি আর আপনি যত নামাজ রোজা হজ করি, কপালে কালো দাগ ফেলে না কেন, রাস্তার পাশে বিনা চিকিৎসা যে মানুষটি মারা গেছে তার করা মামলা থেকে আমরা কখনো নিস্তার কিংবা রেহাই পাবো না। এই বি কনফিডেন্স, এই জায়গা থেকে আমরা বলতে পারি যে 3য় শ্রেণীর বইতেও আমরা পড়ে এসেছি যে আল্লাহ বলবে যে কালকে আমাদের ময়দানে যে আমি অসুস্থ ছিলাম, আমাকে চিকিৎসা করেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দেওয়া নাই। তখন আমরা বলবো যে আল্লাহ আপনি কোথায় অসুস্থ ছিলেন, কোথায় ক্ষুধার্ত ছিলেন? তখন বলবে যে রাস্তার পাশে যে মানুষটাকে চিকিৎসা দেওয়া হতো, তাকে খাবার দেওয়া হতো, তাহলে আমাকে দেওয়া হতো। ঠিক ওই নিরিখে যারা এভাবে বিনা চিকিৎসায় খোলা আকাশের নিচে মারা যাচ্ছে, এই তাদের মামলা থেকে আমি আর আপনার এই নামাজ রোজা হজ জাকাত এগুলা কতটুকু আমরা পরিপূর্ণভাবে নিয়ে যেতে পারবো, এটা প্রশ্নবিদ্ধ। তাই বিষয়টি সবাইকে আবারও মাথা নিয়ে চিন্তা করার প্রতি বিনম্র অনুরোধ রইল এবং নোয়াখালীবাসীর প্রতি উদাত্ত আহ্বান রইল এই বিষয়টা যাতে অবশ্যই আপনারা একটু ইতিবাচক দিক নিয়ে দেখেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ভাই, জি, আমরা আসলে এইটা আমাদের মূল কম্পালসারি যে কার্যক্রম, এই কমপ্লিট কার্যক্রমের মধ্যে মূল কাজ তো হচ্ছে রাস্তার বেওয়ারিশ নিয়ে। এর বাইরেও আমরা অপশনাল কিছু কাজ করে থাকি যেগুলো আমাদের মোটামুটি সেটাও আমাদের তৃপ্তির একটা কারণ হতে পারে। যেমন এই পর্যন্ত আমরা 5 শতাধিকের উপর টিউবওয়েল সারা বাংলাদেশে আমরা স্থাপন করে দিয়েছি। নোয়াখালীতে যেগুলো 12 থেকে 15,000 টাকার মধ্যে ছোট নলকূপগুলো আমরা শত স্থাপন করছি এবং 1 থেকে 2 লক্ষ টাকা দামের যে ডিপ নলকূপগুলো পাহাড়ি অঞ্চলে সিলেটে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এগুলোতে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করছি। এবং এই পানীয় জলের পাশাপাশি আমরা এই পর্যন্ত 501 নাম্বার, গতকালকে আমরা 501 নাম্বার কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি। আমাদের 500 পার করে ফেলছি অলরেডি আপনাদের দোয়ায়, যে কৃত্রিম হাত পা লাগানো, যাতে 10-15 বছর কেউ ঘরে জড় পদার্থের মতো হাত নাই পা নাই বসে যাতে না থাকে, বিশেষ করে স্টুডেন্টদের দিকে আমরা নজর দিয়েছি। আমাদের এটাও
একটা অপশনাল কার্যক্রমে আমরা ইনশাল্লাহ এটা অনেক বড় দূর এগিয়ে গিয়েছি, 500 পার করেছি। এবং পাশাপাশি সারা বাংলাদেশে চট্টগ্রামে যেই মারা যাক টাকার জন্য লাশ নিতে পারছে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, আমাদের বেশ কয়েকটি গাড়ি রেডি আছে শুধুমাত্র লাশ নিয়ে যাওয়ার জন্য বিনামূল্যে। এটা শুধুমাত্র একটা সংগঠনই করে থাকে চট্টগ্রামে, সেটা হচ্ছে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন। এটা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। চট্টগ্রাম থেকে অন্যান্য বিভাগগুলোতে দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে শুরু করতে পারি, তবে চট্টগ্রাম থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছে। এবং এর বাইরে অসহায় কন্যা দায়গ্রস্ত আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করি, আমরা শত শত এরকম সহায়তা করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে ধারা অব্যাহত থাকবে। প্রত্যেকের না পারি অন্তত যে কয়টা পারি আমরা করি। তবে আমাদের স্পেশালি কার্যক্রম লাশ পাঠানো, কৃত্রিম পা পুনঃসংযোজন করে দেওয়া এবং হুইল চেয়ার কার্যক্রম সারা বাংলাদেশ ব্যাপী। আমরা এই নোয়াখালীতেও ইতিমধ্যে প্রায় 2 শতাধিক হুইল চেয়ার বিতরণ করেছি এবং এই সামনের মাসেও আমাদের হুইল চেয়ার কার্যক্রম রয়েছে। এবং বিশেষ করে যারা হুইল চেয়ারের জন্য ঘরে বসে রয়েছেন, এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে আমার পাশে শ্রদ্ধেয় বড় ভাই নোয়াখালী জেলা পরিষদ সদস্য জনাব আনোয়ার হোসেন, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে লিস্ট করে আমরা সেগুলো নোয়াখালীর জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেহেতু উনি নোয়াখালীর একটি বিশেষ দায়িত্বে রয়েছেন এবং আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয়। তা আমি আশা করি এই মানবিক কার্যক্রমে এই যে হাসপাতালটা যাতে নোয়াখালীতে হয়, এই বিষয়টা উনি আরও বেশি একটু উপলব্ধি করবেন। এবং পাশাপাশি আমাদের এই যে অপশনাল কাজগুলোর পাশাপাশি যে কম্পালসারি মূল কাজ, এই বেওয়ারিশদের চিকিৎসা প্রদান করা। একজন মানুষকে যেমন নোয়াখালীতে বেশ কয়েকজন এরকম বেওয়ারিশ না কিন্তু পা পচে 10, 15, 20 বছর ঘরের মধ্যে বন্দী ছিল, তাদেরকে নিয়ে আমরা চিকিৎসা করে সুস্থ করে তুলেছি, যেটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের। এবং এই আনন্দ যাতে আমরা আরও বেশি করে পেতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে সাধ্যেরও একটা ব্যাপার স্যাপার থাকে। আমরা কোনো ধরনের মানুষ থেকে এই কোনো ধরনের সাইনবোর্ড টাঙিয়ে টাকা নেওয়া কিংবা কারো কাছে গিয়ে ধর্ণা ধরা এই ধরনের কোনো কার্যক্রম করি না। আমাদের নির্দিষ্ট কিছু স্বেচ্ছাসেবী স্পন্সর রয়েছেন দেশের বাইরে থেকে আমাদেরকে সহায়তা করেন। ওনারাও আমাদের এই বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন। এই ওনাদের মাধ্যমে মূলত আমরা এই কাজগুলো করে থাকি। আদারওয়াইজ এরকম না যে নোয়াখালী থেকে আমরা চাঁদা তুলতেছি বা নোয়াখালী থেকে 5 জন ডোনার আছে আমাদের, এই নোয়াখালীর 5টা লোক আমাদেরকে টাকা দেয় অথবা নোয়াখালীর কারো কাছে আমরা গিয়ে হাত, তা না। কিন্তু এই ধরনের কোনো স্কোপ বা এই ধরনের কোনো সুযোগ নাই। এর বাইরে গিয়ে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে আমরা এই কার্যক্রমগুলো করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহর বিশেষ মেহেরবানিতে আমরা এটা এগিয়ে নিয়ে যেতে পারছি এবং আশা করি নোয়াখালীবাসী আপনারা আমাদের পাশে থাকবেন। আচ্ছা ভাই, আপনার এই মানবিক কাজগুলোর অনুভূতিটা কখন আপনার ভিতরে জাগে যে আমি এই মানবিক কাজগুলো করব, কখন থেকে? আর আজ কতদিন থেকে আপনার এই কাজগুলো চলতেছে? সবচেয়ে বেশি আপনার জীবনে দেখা কোন রোগীটা আপনার জীবনে স্মরণীয় হয়ে আছে যে এই রোগীটা খুব সিরিয়াস? না, এরকম আসলে আমরা তো সব রোগী নিয়ে কাজ করি। একটা পিতাকে যদি বলা হয় আপনার কোন সন্তানটা ভালো, এটা বললে সে কখনোই বলতে পারবে না যে এই সন্তান এটা ভালো এটা খারাপ। ঠিক আমরা যে সমস্ত রোগীগুলো হ্যান্ডওভার করি, কেয়ার করি বা রেস্কিউ করে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাই, তো এটা আমাদের কাছে সবাই সমান। কারণ যাদের আমরা চিকিৎসা করি তারাও তো হয়তো পরিচয় নেয়, কারো মা, কারো বাবা, কারো বোন, কারো ভাই, কারো আদর্শ সন্তান। তো ওই জায়গা থেকে আসলে কেউ কম না। তবে যে বেশি ইনজুর্ড কিংবা যে বেশি বিপদগ্রস্ত কিংবা শারীরিকভাবে অবনতি ঘটছে, কিছুদিনের মধ্যে মারা যাবে, এরকম রোগীর প্রতি আমাদের সহানুভূতিটা বেশি থাকে। এই তো গত পরশুদিন মেডিকেলের বারান্দার কর্নারে আমরা খাবার দিতাম, কিন্তু তার শরীরের এত অংশ পচে গেছে যে মেডিকেলের বারান্দারে কেউ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না পচা দুর্গন্ধের কারণে। সেখানেও তার ঠাঁই হয় না, 2বারই তাকে বের করে দেওয়া হয়েছে। এবং তাকে আমাদের আসলে বেওয়ারিশ হাসপাতাল না থাকার কারণে তাকে আমরা খাবার দিয়ে যেতাম, ড্রেসিং করতাম। কিন্তু পরশুদিন যখন মারা গেছে বৃষ্টিতে ভিজতে সারা রাত বৃষ্টিতে ভিজে, সকালবেলা যখন আমরা এসে দেখি তার লাশটা পড়ে আছে ঠান্ডা অবস্থায়, তখন আসলে নিজের কাছে খুবই খারাপ লাগছে যে বাংলাদেশে একটি বেওয়ারিশ হাসপাতাল দরকার। কিন্তু কেন যে এটা কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন বা এলাকাবাসী বা দানবীর বা বিশিষ্ট হার্ট লেভেল ব্যক্তি যারা রয়েছেন, তারা কেন এটা যে আদলে নিচ্ছেন না, এটা আসলে আমাদের খুবই কষ্ট লাগে। এবং এই বিষয়গুলো আসলে আপনি যে প্রশ্নটা করছেন, একটি বিষয় আসলে বলার মতো আমার কোনো স্কোপ নাই। এরকম অসংখ্য বিষয় আমাদের মনে দাগ কাটে এবং সত্যি আমরা খুবই হৃদয় রক্তকরণ হয় যাতে খুব সহসা একটি বেওয়ারিশ হাসপাতাল হয়। ধানশালিক
ইউনিয়নের কোন গ্রামে আপনার বাড়ি এবং আপনার বাবার নাম কি? আপনারা কয় ভাই বোন? ভাই বোনদের মধ্যে আপনি কত নাম? আচ্ছা, আমার দেশের বাড়ি হচ্ছে আমি নোয়াখালীর সন্তান, যদিও আমার জন্ম চট্টগ্রাম। বাবা কর্ণফুলী পেপার মিলে যুদ্ধের পর, আমার বাবা আর্মি অফিসার ছিল সে পাকিস্তান পিরিয়ডে, যখন দেশের যুদ্ধ লাগে পাকিস্তান পিরিয়ডে ওইখান থেকে পালিয়ে এসে উনি এই বাংলাদেশের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে এবং সক্রিয়ভাবে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে এবং 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে উনি কর্ণফুলী পেপার মিলে চাকরিতে যোগদান করেন পেট এবং জীবিকার তাগিদে। সেখানেই আমার জন্ম এবং সেখান থেকে বেড়ে ওঠা। আমাদের দেশের বাড়ি হচ্ছে মূলত দাদাবাড়ি নোয়াখালী জেলার কবিরহাট থানার লামসি প্রসাদ গ্রাম, দানশালিক ইউনিয়ন, কয় নম্বর? 2 নম্বর ওয়ার্ড, 2 নং ওয়ার্ড। এবং বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের মিয়ার বাড়ি আমাদের বাড়ির নাম। এবং আমরা ভাই বোন 6 জন। আমার একটি বোন রয়েছে, সে হেলথে চাকরি করে এবং আমার সবগুলো ভাই সরকারি চাকরির সাথে সম্পৃক্ত এবং আমি একেবারে ছোটর বড়টা। সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে। যেমন আমার পাশে যিনি, উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আনোয়ার হোসেন, উনি নোয়াখালী জেলা পরিষদের সুযোগ্য সম্মানিত সদস্য এবং এই কিছুদিনের মধ্যে আবার ইলেকশন, সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যাতে আবারও আগের মতো উত্তীর্ণ হয়ে জনসাধারণের পাশে নিজেকে আরও বেশি ভালোভাবে বিলিয়ে দিতে পারে। সবাই ওনার জন্য দোয়া করবেন।